2024-এর জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলা হয়। সে সমস্ত মামলার প্রথমটির রায় হতে যাচ্ছে সোমবার 17 নভেম্বর। আসামি তিনজন: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন, সে সময়কার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধান, আইজিপি। প্রথমত, এই মামলাটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ 5টি। সেই 5টি অভিযোগ কি, তার মানে আসলে কি দাঁড়ায়, আর এই যে তিনজনের বিরুদ্ধে মামলা, সেই মামলার রায়ে আসলে কি থাকবে, রায়ের কাঠামোটা কেমন হয়, এইসব নিয়ে আজকে স্টার এক্সপ্লেইনস। তিনজন আসামির বিরুদ্ধেই প্রধান অভিযোগ মোটামুটিভাবে একটা, কমান্ড রেসপন্সিবিলিটি। তারা যেহেতু একটা কমান্ডিং পজিশনে ছিল, তাদের ক্ষমতা এবং তাদের যে অথরিটি সেটা অনেক বেশি ছিল, এবং সেখান থেকে তারা অন্যদেরকে অর্ডার দেওয়ার একটা পজিশনে ছিল, যেখান থেকে বললে পরে তারা তাদের কথা শুনবে। সে কারণে তাদের তিনজনের বিরুদ্ধেই কমান্ড রেসপন্সিবিলিটি একটা মোটামুটিভাবে কমন অভিযোগ। এছাড়া অন্যান্য যে অভিযোগগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে হত্যা, হত্যা চেষ্টা, নির্যাতন, এবং এই সমস্ত কাজের মধ্যে তাদের কোনোটায় উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ইত্যাদি। তবে আগে যে 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগগুলো একবার ছোট করে দেখে নিই। প্রথম অভিযোগটি 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন, যেখানে তিনি বলেছিলেন যে কোটা কি তাহলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে দেব নাকি রাজাকারদের নাতি নাতনিকে দেব। তারপর থেকে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে সাংঘাতিক প্রতিবাদ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে হামলা চালায়। ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে, এটা খেয়াল রাখা দরকার, কারণ এটা হচ্ছে ইংরেজিতে বললে ওয়াইড স্প্রেড অ্যান্ড কনসার্টেড ম্যানার বা কোঅর্ডিনেটেড ম্যানার, অর্থাৎ এটা বেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, অনেক ব্যক্তি ছিল, অনেক জায়গায় এই ঘটনা ঘটছিল, এবং এটা একটা সংগঠিত অপারেশনের মতো ছিল। এটা সুচারুভাবে করা হচ্ছিল, অর্থাৎ এটার পেছনে এক রকমের পরিকল্পনা ছিল। এই দুটো এলিমেন্ট না থাকলে মানবতা বিরোধী অপরাধ হয় না, প্রমাণ করাটা মুশকিল হয়। তো অভিযোগের মধ্যেই এটা রাখা আছে। এর মাধ্যমে হত্যার চেষ্টা, নির্যাতন করা হয়। এসব ঘটনায় আসামিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনা হয়। শেষের 3টি খেয়াল রাখার ব্যাপার, সেটা হচ্ছে যে প্রতিরোধে ব্যর্থতা। এই যে অপরাধ হয়েছে এটা ঠেকাতে তারা ব্যর্থ হয়েছেন। যে সমস্ত ব্যক্তিরা দায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হয়নি, এবং এতে ষড়যন্ত্র ছিল, এই কাজের পেছনে তাদের ষড়যন্ত্র ছিল। এগুলো যারা সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়। সেটা হচ্ছে যে আমি যদি এমন একটা অবস্থানে থাকি, এমন একটা পজিশনে থাকি, যেখানে থাকলে পরে আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে আমি যদি নিষেধ করি, তাদেরকে আমি যদি বলি যে এই কাজটা করো না, তাহলে পরে সেটা আমার কথা শুনতে বাধ্য। কিন্তু আমি আঁচ করতে পেরেও, অথবা টের পেয়েও, অথবা জানতে পেরেও এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করলাম না বা ওই ব্যাপারে গা করলাম না, অন্যদিকে তাকিয়ে থাকলাম। এই যে ইনঅ্যাকশন, এই ইনঅ্যাকশনের কারণে যে কাজটা হলো, সেটা হত্যা হতে পারে, খুন হতে পারে, কাউকে জখম করা হতে পারে, যাই হোক না কেন অপরাধ, আমি সেই অপরাধী হব। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়। তো আমার অধস্তন কর্মচারী যারা আছেন বা আমার নিচে যারা কাজ করছেন, তারা যদি
এমন কিছু করতে চায় যে কাজটা আমি চাইলে ঠেকাতে পারতাম কিন্তু ঠেকাইনি, সেক্ষেত্রে তারা যা করেছে সেটার দায় আমার উপরও বর্তায় এবং পুরোপুরিভাবে ওটাই। তারা যদি খুন করে থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ হবে আমি খুন করেছি। এই হিসেবে এখানে বলা হচ্ছে অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না দেওয়া, অর্থাৎ অপরাধ হয়ে গেছে কিন্তু তারপর তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি, এটাও তাদের বিরুদ্ধে অভিযোগ। এই তিনজনের বিরুদ্ধেই অভিযোগ। দ্বিতীয় যে অভিযোগটা আছে, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এগুলো আন্দোলনকারীদের দমনের জন্য অন্য দুইজন অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে। এখানেও ব্যাপারটা তাই। এই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সেটার কথা মোটামুটি বলা হচ্ছে। আর এর সাথে কিছুটা হলেও যেটা ইংরেজিতে বলে সেই জিনিসটা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি, কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট, এই এলিমেন্টগুলো আছে। আর যে অপরাধগুলো সেটা হচ্ছে হত্যা এবং জখম ইত্যাদি। এরপর 3 নম্বরটা আর একটু স্পেসিফিক, সেটা হচ্ছে বা সুনির্দিষ্ট বলা যায়, সেটা হচ্ছে যে রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা। এটা 16 তারিখে হয়েছিল এবং সেটা বাংলাদেশের বোধহয় সবাই টেলিভিশনে এতদিনে দেখে ফেলেছে। আবু সাঈদ রাস্তার একধারে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল। তাকে রাস্তার ওপার থেকে পুলিশ গুলি করছে এবং এক পর্যায়ে আবু সাঈদ পড়ে যায়। আবু সাঈদকে হাসপাতালে নিতে এসে মারা যায়। তারপরে আসলে জুলাই আন্দোলন সাংঘাতিক রকম একটা বেগ পায় এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে। সেই ঘটনায় যে অভিযোগ আছে, এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে। এবারে আসা যাক 4 নম্বরটা। 4 নম্বরটাও সুনির্দিষ্ট, সেটা হচ্ছে 2024-এর 5ই আগস্ট চানখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 জন নিহত হয়। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আছে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এখানে 5 জন মৃত এবং 1 জন গুরুতর আহত মানুষকে ভ্যানে করে সেখানে তাদের যে দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়, মৃতদেহে। 1 জন অবশ্য মৃত ছিল না, কাজেই 1 জনের দেহ আর 5 জনের মৃতদেহ। তো এই ঘটনায় 3 আসামি কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এই হলো তাদের বিরুদ্ধে অভিযোগ। সাধারণত তার আগে বলে নিই, এই মামলায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কটা মামলা হয়েছে তাতে এখন পর্যন্ত কখনো কোনো রাজসাক্ষী পাওয়া যায়নি। এই প্রথম এই মামলায় রাজসাক্ষী পাওয়া গেছে, সেটা হচ্ছে প্রাক্তন পুলিশ আইজি চৌধুরী আব্দুল আল মামুন। সে রাজসাক্ষী হয়েছে, তার সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সেটার সাহায্যে বাকি 2 জনের বিরুদ্ধে স্বভাবতই কিছু প্রমাণ পাওয়া গেছে। সে যেহেতু পুলিশের প্রধান ছিলেন, তার কাছ থেকে অনেক রকম তথ্য পাওয়ার কথা। এবারে আসা যাক রায়ের কাঠামোয়। রায় অনেক সময় নির্ভর করে, কিন্তু 100-150 পৃষ্ঠার হয়ে থাকে। সাধারণত 3 জন জজ মিলেই রায়টা পড়ে থাকেন। কোন অংশ কে পড়বেন সাধারণত একেবারে প্রথমে চেয়ারম্যান ঠিক করে দেন যে তুমি এত পেজ থেকে এত পেজ পড়বে, তারপরে উনি এত পেজ থেকে এত পেজ পড়বেন, তারপরে আমি এত পেজ থেকে এত পেজ পড়ব, বা কার পরে কী হবে সেটাও উনি নির্ধারণ করে দেন। অন্তত এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে কয়টা রায় পাঠ করা হয়েছিল প্রতিটাই সেভাবে হয়েছিল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অন্যান্য রায়গুলো, সেইগুলোর আলোকে
একটা মোটামুটিভাবে ধারণা পাওয়া যায় কাঠামোটা কেমন হতে পারে। সাধারণত এই রায়গুলো একটা হয়ে গেলে পরে বা সাধারণত একটার পরে আরেকটা কাঠামো ওই আগেরটাকেই মোটামুটিভাবে অনুসরণ করে বলা যায়। তো প্রথমে এই ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন বলা যায়। এই ট্রাইব্যুনালটা অথবা এই মামলাটা কোন প্রেক্ষিতে আসলো, কিভাবে আসলো, কি ব্যাপার, এরকম একটা কিছুটা বক্তব্য থাকে। তারপর এরপরে আসে হচ্ছে যে মামলা কিভাবে চললো, মামলার কবে থেকে শুরু হলো, কবে কোন ফর্মাল চার্জ কবে আসলো, কবে কেস ফাইল করা হয়েছিল ইত্যাদি। সেখানে একটা টাইম লাইনের মতো পাওয়া যায়। তারপর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মোটামুটি নির্ভর করে কতদিন আগের থেকে তারা দেখা শুরু করবে ঐতিহাসিক বিষয়টা। এটা হতে পারে 75 সাল থেকে দেখা শুরু করবে, হতে পারে 81, হতে পারে 84, নির্ভর করে হচ্ছে কোর্টের উপরে। তবে তারা এক রকমের ঐতিহাসিক একটা টাইম লাইন, একটা ঐতিহাসিক বর্ণনা দেওয়ার চেষ্টা করে যে কিভাবে এই অভ্যুত্থান, সাধারণত কেস রিলেটেড জিনিস থাকে, সেই কথাটা থাকার কথা। এরপর যিনি অভিযুক্ত, এখানে 3 জন অভিযুক্ত আছেন। এই 3 জনের ব্যাপারে অন্ততপক্ষে 2 জনের, কারণ 3 জন অভিযুক্ত তার মধ্যে একজন রাজসাক্ষী, তো তাদের ব্যাপারে মামলার নথি থেকে যতটুকু পাওয়া যায় সেইটা নিয়ে একটা ছোট সেকশন থাকে। এরপরে আসবে হচ্ছে এই মামলার যে প্রসিডিওরাল হিস্ট্রি বলতে কবে প্রসিকিউশন আসলো, তার আগে ফর্মাল চার্জ, তারপরে ডিফেন্স, এরপরে যে বিভিন্ন সাক্ষ্য বা সাক্ষী, এই জিনিসগুলো, এইগুলো এখানে কিছুটা হলেও বলা হয়। পাশাপাশি বলা হয় যে এই মামলায় কোন কোন আইন আসলে অ্যাপ্লিকেবল হবে বা কোন কোন আইন প্রযোজ্য হবে। এটা এর আগে বলা হতো, কারণ অনেক দিন আগেকার বিষয়, যুদ্ধাপরাধ, এই বিষয়গুলোর কারণে এক রকমের বলা দরকার হতো যে কোন কোন আইনের প্রেক্ষিতে বিচারগুলো করা হবে। এরপরে দুপক্ষের যে সাক্ষী, সেই সাক্ষীদের একটা লিস্ট, কার কী ছিল, কী ব্যাপার, এবং 2 পক্ষের যে কেস, অর্থাৎ প্রসিকিউশনের বক্তব্য এই যে এই 3 জন যে আসামি, 3 জন অভিযুক্তরা এই করেছেন। আবার ডিফেন্স অর্থাৎ আসামি পক্ষের উকিল কী বলছেন সেটা থেকেও একটা সামারি থাকে যে আসামি পক্ষের বক্তব্য হচ্ছে এই বিষয়। এরপরে কিছুটা হলো একটা যে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে বা 2 পক্ষের উকিল যে কথাগুলো বলেছেন, যে সমস্ত লিগ্যাল পয়েন্টগুলো আছে, সেই লিগ্যাল পয়েন্ট নিয়ে কিছু ছোট করে আলাপ আলোচনা এখানে থাকে এবং এক রকমের কোর্টের বক্তব্যও থাকে। এর আগে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল নিয়মিতভাবে, সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচার এখন করার কোনো প্রয়োজন নাই, কারণ আসলে ত্রিপক্ষীয় চুক্তি একটা হয়ে গেছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে। অনেক দিন সময় পার হয়ে গেছে 1971 থেকে 2011, 12, 13। কাজী এখন আসলে এই এতদিন পরে এই মামলার আসলে আর কোনো মেরিট নাই। এর আগে তো এক রকমের সাধারণ ক্ষমা ঘোষণা হয়েই গেছে ইত্যাদি। সেই বিষয়গুলো নিয়ে এক রকমের আলোচনা থাকতো এবং সেখানে কোর্টের এক রকমের বক্তব্য থাকতো যে এই কারণে আমরা এখনও মনে করি বা মনে করি না যে, এখানে মনে করি না অবশ্য বলেনি কখনো, মনে করি যে এই কারণে এই মামলাটা দরকার ছিল এবং এখন আমরা রায়টা দিতে যাচ্ছি। এরপরে থাকে যে কিভাবে এই মামলায় কিভাবে আমরা এই এক এক জনের এক এক পক্ষের, অর্থাৎ প্রসিকিউশন এবং ডিফেন্স, তাদের পক্ষ থেকে যে প্রমাণ সাক্ষ্য হাজির করা হয়েছে সেটাকে আমরা কিভাবে বিচার করব, কিভাবে দেখব। সেটার জন্যে কখনো কখনো বলা হয়েছে যে আমরা ডকুমেন্টারি এভিডেন্স নিতে পারি, অর্থাৎ বিভিন্ন রকম নথিপত্র থাকলে সেটা আমরা আমলে নেব।
সাধারণভাবে জানা, কমন নলেজ যেটাকে বলে, লোক মুখে শোনা যায়, ওই এলাকায় সবাই এই কথা বলে, এরকম যদি হয় সেটা আমরা কতটুকু আমলে নেব, এবং সাক্ষ্যের কথা আমরা কতটুকু আমলে নেব। এটা এর আগে যে যুদ্ধাপরাধের মামলাগুলো ছিল সেখানে তো ৭১-এর যুদ্ধাপরাধ নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে বেশিরভাগই জামাতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ ছিল। তো সেক্ষেত্রে অনেক সাক্ষ্য ছিল না, অনেক সাক্ষী মারা গেছিল এবং অনেক দিন আগেকার। তো সেজন্য এই বিষয়টা বেশ জরুরি ছিল সেই সময়। এখন তো মাত্র ১ বছর আগেকার ঘটনা নিয়ে হচ্ছে, এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ হবে এটা কালকে বোঝা যাবে। এরপর হচ্ছে যে আসামিদের অবস্থান কেমন ছিল, এবং সেটা একটা ফ্যাকচুয়াল অবস্থা, অর্থাৎ আসামিরা কি আসলেই এমন কোনো পজিশনে ছিল কিনা যেখান থেকে তারা কমান্ড রেসপন্সিবিলিটি তাদের হতে পারে। সেখানে একরকমের হতে পারে যে হ্যাঁ নিশ্চয়ই ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, পার্টি প্রধান ছিলেন, সংসদীয় দলের নেতা ছিলেন, তার হাতে সব রকম ক্ষমতা ছিল, তার কথার বাইরে পার্টি কিছু করতো না, নিশ্চয়ই কমন রেসপন্সিবিলিটি তার উপরে বর্তায়। হোম মিনিস্টারের ক্ষমতা ছিল, সে একটা তার পার্টির নেতা এবং সরকারের একটা মন্ত্রণালয়ের প্রধান, অন্যদিকে পুলিশ প্রধান, তার ক্ষমতা কীরকম, তার অবস্থান কীরকম, এবং সেজন্য তার বিরুদ্ধে অভিযোগটা আসলে ঠিক আছে কিনা, এই বিষয়ে মোটামুটি একরকমের আলোচনা হবে। আর তারপরে থাকবে হচ্ছে অ্যাডজুডিকেশন অফ চার্জেস, বলতে যে এই যে 5টা অভিযোগ, এই 5টা অভিযোগে প্রথম কথা হচ্ছে অভিযোগ প্রসিকিউশনের একটা বক্তব্য, তার বিপক্ষে যে ডিফেন্স তাদের একটা বক্তব্য, এরপর প্রসিকিউশনের অভিযোগের ভিত্তিতে তারা যে সাক্ষী হাজির করেছে সাক্ষীদের বক্তব্য, আর অন্যদিকে আত্মপক্ষ সমর্থনের জন্য যদি কোনো সাক্ষী এসে থাকে তাহলে তাদের বক্তব্য। এখানে অনেক সময় আদালত বলে দেয় যে আসামি পক্ষের 2 নম্বর সাক্ষীর কথা আসলে বিশ্বাসযোগ্য হচ্ছে না, অথবা রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর কথা ঠিকমতো আমলে নেওয়া যাচ্ছে না, কারণ সে আসলে নিজেকে কন্ট্রাডিক্ট করছে, এরকম কথাও অনেক সময় থাকতে পারে। এই ক্ষেত্রে এই জায়গাটায় সেই সমস্ত আলোচনা থাকে এবং সেই সমস্ত কথাবার্তা থাকে যে কোর্ট এই ব্যাপারে কি মনে করছে। এখানে নথি, সাক্ষী এবং অন্যান্য যদি কোনো প্রমাণাদি থাকে সেইটা নিয়ে এই সেকশনটা থাকে, যেখানে এক একটা অভিযোগ 1, 2, 3, 4, 5 এক একটা অভিযোগের পক্ষে বিপক্ষে কে কী বলছে, সাক্ষী কে কী বলছে, এবং তারপরে তাদের একরকমের এই অভিযোগগুলো পার হয়ে যাবার পরে পুরোটুকুর একটা সামারি, এবং সেইখানে আসলে থাকবে কোর্টের নিজের অবজারভেশন। সেখানে চার্জ সম্পর্কে তার বক্তব্য থাকতে পারে, প্রসিকিউশন কী বলছে, ডিফেন্স কী বলছে, এবং তার প্রেক্ষিতে কোর্টের কী মনে হচ্ছে বা কী বক্তব্য। এই সেকশনের পরে পুরো সামারি এবং তারপরে তার বক্তব্য দেওয়ার পরে আসে হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট হচ্ছে প্রতিটা যে অভিযোগ 1, 2, 3, 4, অভিযোগ 1 গিলটি, অভিযোগ 2 বা দোষী, অভিযোগ 2 নির্দোষ, অভিযোগ 3 দোষী, এইভাবে যায়। এবং তারপরের ধাপে আসলে বলা হয় যে অভিযোগ 1 যেখানে সে দোষী সেইখানে তার সাজা কী। এখানে 3 জনের সাজা আলাদা করে থাকার কথা। চৌধুরী আবদুল্লাহ মামুনের অর্থাৎ পুলিশ প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ থাকবে বা সাজা হবে কিনা সেটা কালকে দেখা যাবে। তবে 3 জনের জন্যই আলাদা আলাদা করে এখানে সাজা বলা থাকার কথা, যে শেখ হাসিনার সাজা এই, আসাদুজ্জামান খান কামালের সাজা এই, এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের সাজা এই। এইভাবে 3 জনেরই প্রতিটা কাউন্ট ধরে ধরে সাজা বলা। সেন্টেন্সিং হয়ে যাবার পরে যেটা হয় যে এর আগে অন্তত এরকম হয়েছিল যে কোর্ট একটা মোটামুটিভাবে ব্যাখ্যা দিয়ে দিত, কারণ কোর্ট হয়তো বলল যে অভিযোগ 1 30 বছরের কারাদণ্ড, অভিযোগ 2 30 বছরের কারাদণ্ড, অভিযোগ 3 10 বছরের কারাদণ্ড, এই 3টাই ধরা যাক অভিযোগ। তখন কোর্ট হয়তো বলতো যে এই কারাদণ্ডগুলো একের পর এক সার্ভ করতে হবে, একই সাথে হবে না। অর্থাৎ প্রথম অভিযোগের জন্য 30 বছর পার করার পরে আরও 30 বছর দ্বিতীয় অভিযোগের সাজার জন্য তার জেলে থাকতে হবে,
এবং তারপরে আরও 10 বছর, অর্থাৎ 70 বছর টানা। আবার কোনো সময় বলেছে যে এখানে প্রতিটা অভিযোগের যে দণ্ডাদেশ, সেই দণ্ডাদেশ একই সাথে সে করতে পারবে, অর্থাৎ অভিযোগ 1, 2 এবং 3-এর যে দণ্ডাদেশ ওটা একই সাথে গোনা হবে, আলাদা করে করতে হবে না। এইটা সাধারণত কোর্ট ব্যাখ্যা করে দেয়। আর যদি ফাঁসি হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দিলে অন্যান্য দণ্ডাদেশ যদি থাকেও যে 10 বছরের জেল বা 25 বছরের জেল, মৃত্যুদণ্ড হয়ে গেলে তো সেগুলো আর কিছু করার নাই, তার তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেটা তখন বলে দেওয়া হয় যে এই তাহলে পরে সাজা হলো, এখন তাহলে মৃত্যুদণ্ড হবে। এই মোটামুটিভাবে থাকে এতদিন পর্যন্ত, অন্তত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়গুলো হয়েছিল সেখান থেকে মোটামুটিভাবে যে কাঠামোগুলো পাওয়া যায় তার ভিত্তিতে বলা যায় যে আগামীকাল রায়টা এরকম একটা কাঠামোর মধ্যেই থাকবে।